নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটা এক্সট্রা টক নিয়ে। আমরা এক্সট্রা টক করবো। আমি রৌনক। কিন্তু অরিত্য, তুমি এরকমভাবে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? মুখ ফুক ঘুরিয়ে দর্শক বন্ধুদের মুখ দেখাচ্ছ না? আরে তোমার ফেসটা দেখাও, তোমার ফেস দেখার জন্য সবাই অপেক্ষা করে আরে আছে। না, পিছন দিকে ঘুরে থাকা ভালো। কেন? কিছু সময় বেশি ভিউ আসে। এই যে ওয়েট করছি, ওয়াচ টাইমটা বাড়ছে, ঠিক আছে? ও ঠিক আছে, এতে বেশি একটু লোক এনগেজড হবে, তারপরে ভিডিওটা আসবে, ঠিক আছে? ওই জন্যই পেছন দিকে একটু ওয়েট করলাম, ঠিক আছে? ওয়াচ টাইমটা একটু বাড়লো, ভিডিওর টাইমিংটা একটু কন্টিনিউ হলো, এই তো গল্প। ও মানে 100 টাকা অনেকদিন কিছু করছিলে না, দুষ্টুমি বলে আজ দুষ্টুমি করে নিলে। দুষ্টুমি করতেই বাধ্য করলেন রশিদ। আমি যেরকম ঘুরে দাঁড়িয়েছিলাম, রশিদও তো ঘুরে দাঁড়ালেন। এটা কিন্তু মনে আছে আপনাদের? নিশ্চয়ই মনে আছে, যেভাবে দিল্লি গোলকিপার চেষ্টা করছিল, ভেলকি খাইয়ে দিয়েছিলেন। ভেলকি খাইয়ে দিয়েছিল। যতই রশিদ ওই সুপার কাপে মিস করেছিল না, ভেলকি খাইয়ে রশিদকে দিয়ে মিস করাবেন, সেটা কিন্তু হবে না। একদমই তাই। যে টাই ব্রেকার বারংবার স্বপ্নভঙ্গ করেছিল এই লাল হলুদ শিবিরে, যে টাই ব্রেকার একাধিক ফুটবলারকে খলনায়ক বানিয়েছিল, আজ সেই টাই ব্রেকারই যেন পুনর্জীবন দিয়ে গেল ইস্টবেঙ্গল দলের ফুটবলারদের। সেটা প্রফসুকান গিল হোক বা মোহাম্মদ রাশিদ। জীবন আপনাকে যতটা ছিনিয়ে নেবে, ঠিক ততটাই ফিরিয়ে দেবে। এটাই হয়তো বাস্তব, এই তো হয়তো জীবন। আর আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে দিল্লির বিরুদ্ধে ইস্টবেঙ্গল দল সেই টাই ব্রেকারেই কিন্তু ম্যাচটা জয় হাসিল করলো। এবং দেখুন, সেই গিলের হাতেই কিন্তু বলটা থমকে গেল, কিন্তু যার শট থমকালো না তিনি মোহাম্মদ রাশিদ, যার শট মিসের জন্যই কিন্তু ওই হৃদয়ভঙ্গটা হয়েছিল ইস্টবেঙ্গলের। একদমই। দেখুন, ভুল সিদ্ধান্ত নেওয়া এবং তারপর নানান বিতর্ক, সরে যাওয়া, আমি নাম করছি না, সরে যাওয়া, নানান বিতর্ক তৈরি হয়েছিল। একজন গোলকিপারকে রেখে তাকে সরিয়ে দিয়ে ট্রাইব্রেকারের জন্য আলাদা একটি গোলকিপারকে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু ইস্টবেঙ্গলের সঙ্গে ঘটেছে। তাই আইএফএ শিল্ড যখন ফাইনাল হয়েছিল, যে বারপোস্টের দিকে হয়েছিল, সেই বারপোস্টের দিকে কিন্তু ইস্টবেঙ্গল জনতা বসেছিল। আপনাদেরকে যদি ভালো করে যে যুবভারতীর গ্যালারিটা মনে থাকে, টসে জিতে কিন্তু ইস্টবেঙ্গল ওই দিকে সিলেক্ট করেনি। আমরা সাধারণত কি বুঝি, যেখানে দর্শক থাকবে, হোম, নিজের দলের যেখানে হোম এটা থাকবে, সেখানে যেহেতু অপোনেন্টকে তারা একটা বা যেরকম একটা অবস্ট্রাকশন করার চেষ্টা করে, সমর্থকরা ক্রাউড দেওয়ার চেষ্টা করে, সেই দিকে থাকবে। ইস্টবেঙ্গল কিন্তু ওই দিকের বারপোস্টে চুজ করলো বিপরীত দিকে। এবং সেই ট্রাইব্রেকার আবার সেই প্রফসুকান গিল কিন্তু দেখিয়ে দিলেন যে আমার উপরে ভরসা রাখলে কি তিনি করতে পারেন। এবং প্রফসুকানকে যদি গোটা মরশুম আমরা শেষ কয়েকটা মরশুম দেখে থাকি, সেই প্রফসুকান গিল কিন্তু যতবার পেনাল্টি শট, যদি কখনো কেউ পেনাল্টি পেয়ে থাকে, সেই শটও কিন্তু তিনি বাঁচাতে মাঝে মধ্যে ব্যর্থ হয়েছেন। সেই প্রফসুকানে কিন্তু আজকে পেনাল্টি সেভ করেছেন। এবং আপনাদের মনে থাকবে আইএসএলে যে শেষ ডার্বি, সেই শেষ ডার্বিতে মার্টিনেজের ভূমিকা নিয়েছিলেন প্রফসুকান, তার পা দিয়ে বাঁচিয়ে দিয়েছিলেন জেই ম্যাকলারেনের সেই শটটা, যার ফলে সেদিনকে কিন্তু প্রায় ম্যাচটা হেরে যেতে যেতে ড্র হয়ে গেছিলো ইস্টবেঙ্গলে। আবার সেই প্রফসুকান, সেই গিল, যাকে এখন আমরা প্র্যাকটিসে গেলে লাচেন পা না গিল কে খেলবেন সেই হিসেব করতে থাকি। বিপদে আপদে সেই প্রফসুকানই কিন্তু ভরসা। আরও একবার দেখিয়ে দিলেন, তিনি আজকে পেনাল্টি সেভ করলেন এবং ট্রাইব্রেকার সেটাও সেভ করলেন। এবং রশিদের কথা তুমি যেমনটা বলছিলে, যে সুপার কাপে রশিদের জন্য ব্যর্থ হয়েছিল, এবং তুমি জয়গুপ্তার কথা বলো, যে জয়গুপ্তা তিনি আইএফএ শিল্ডে মিস করেছিলেন এবং তারপরে তিনি বলেছিলেন আমি ট্রফি দিয়ে ভরিয়ে দেবো, সেই জয়গুপ্তা এএফসিতে গোল করেছেন। এইটা হচ্ছে কামব্যাক, এইটা হচ্ছে ইস্টবেঙ্গলের ফিরে আসা। যে ফিরে আসাটা, ওই যে হেরে যাওয়া, ওই যে কয়েকটা সিদ্ধান্ত ভুল, আমি জানি না তারা দেখছেন কি না, কিন্তু সেখান থেকে ফিরে এসে ইস্টবেঙ্গল এই ট্রাইব্রেকারটাই কিন্তু নতুন মন্ত্র করে তুলেছে জেতার। একদমই তাই। নিজে সবথেকে বলা যেতে পারে সবথেকে যে দুর্বল জায়গাটা, সেটাকে যদি তুমি অস্ত্রে বানাতে পারো, তাহলে সেটাই তোমার সবথেকে শক্তিশালী অস্ত্র হয়ে যায়। এটাই মন্ত্র আমরা দেখেছি, একাধিক কিংবদন্তি এই কথা বলেছেন এবং আজকে সেটা
চোখের সামনে দেখলাম। কিন্তু অরিত্র ওই ম্যাচ দেখতে দেখতে সত্যিই বলছি এই রোজকার এই চাপ না নিতে পারছি না। আমার মাথা ফাতা যন্ত্রণা করছে প্রত্যেক দিন। আগের দিন এই কোয়ার্টার ফাইনালে মোহনবাগান 9খানা 8খানা করে পেনাল্টি শুট আউট হয়েছে। আজ তাও ভালো বাবা যে 5টায় শেষ হয়ে গেছে। প্রথমেই মিস করে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ঠিক আছে বাবা, তোমাদের আর বেশিক্ষণ আমরা মাথা ব্যথা দেবো না। আটকেছে, সেভ করেছে। কিন্তু আমার যেরকম মাথাটা ভন ভন করছে, মাথাটা একটু ব্যথা ব্যথা করছে, একই অবস্থা কিন্তু হাওয়াসে। কেন বলছি তার কারণ এই ম্যাচ শেষে যখন সাংবাদিক বৈঠকে আসেন, হাওয়াস সব শেষে বলছিলেন যে, যখন জিজ্ঞাসা করেছিল আপনি কি ফাইনালে মোহনবাগানকে চাইছেন, যার কারণ মোহনবাগান এই ডার্বিটা হেরেই তো শুরু করা, তো এটা বদলার মতো যা হয় সাংবাদিকরা তো এই প্রশ্ন করবেই। সেসব এড়িয়ে গিয়ে তিনি শুধু একটা কথাই বললেন যে বিশ্বাস করুন আমার না মাথাটা ফুল হয়ে আছে, আমি এখন পুরো মাথা ফাঁকা করব। বয়স হয়েছে মানুষটা, সেটাও বয়সের থেকে বড় কথা, সত্যি এরকম প্রেশার নেওয়া যায় বলো তো? এই কদিন আগে এফসির প্রেশার, তারপর কোয়ার্টার ফাইনাল, আবার সেমিফাইনাল, মাঝখানে একটা দিন করে গ্যাপ, আর ট্রেনিংয়ে যে তিনি যে ভুলগুলো শুধরে দেবেন সময় পাচ্ছেন না। তো তাই বলছেন ফাঁকা মাথায় যে 3টে দিন এতদিনে গিয়ে পাওয়া গেল, 3টে দিন তিনি বলছেন মাথাটা ফাঁকা করে আমি পরিকল্পনা করব, আগামীকাল ম্যাচ দেখে নেবো কে প্রতিপক্ষ, তারপর আমি স্ট্র্যাটেজি সাজাবো। এবার দেখো অরিত্র, একটা বিষয়, এই যে পরপর ম্যাচটা হচ্ছে, এটা যেমন চোট আঘাতের সম্ভাবনা বেশি থাকে, কারণ এটা প্রি সিজন, ফিটনেস পুরো আসেনি। আবার এটাও ঠিক ইস্টবেঙ্গলকে এটা মাথায় রাখতে হবে যে ইস্টবেঙ্গল এবার আইএসএল খেলবে, তার সঙ্গে এএফসি খেলবে। এই আইএসএল আর এএফসি একসঙ্গে খেলতে গেলে কতটা ডেপথ লাগে টিমের বা কতটা প্রেশার থাকে সেটা আমরা দেখেছি যখন মোহনবাগান এর আগে এফসি খেলেছে বা ইস্টবেঙ্গল এর আগে যখন এফসি খেলেছে। আমরা দেখেছি এফসি টুর্নামেন্ট খেললে সাইমালটেনিয়াসলি, বা আমরা যদি বিদেশি ফুটবলে দেখে থাকি যে কতটা বড় স্কোয়াড হয়, স্কোয়াডের ডেপথ কতটা দরকার হয়, বা এই যে পরপর ম্যাচ খেলার অভ্যাসটা। আজকে সাংবাদিক বৈঠক শেষ হয়ে যাওয়ার পর অফ দ্য ক্যামেরা আমরা যখন কথা বলছিলাম, আমরা বলছিলাম যে এএফসি খেলবেন, তো এই ফিক্সচার নিয়ে আপনি কি বলবেন, কতটা খুশি বা আপনার কি মানে কতটা চ্যালেঞ্জিং? উনি কিন্তু আবার ওই একটা কথা বললেন যে দেখুন আইএসএল তার মাঝে মাঝেই এএফসির ম্যাচ, এবং এএফসির ম্যাচ মানে যখন অ্যাবে ম্যাচ আছে সেখানে আপনাকে প্রায় 14 ঘন্টা 16 ঘন্টা জার্নি করে যেতে হবে, সেখানে যাওয়া, সেখানে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, সেখানে ম্যাচটা খেলা, এবং এএফসি মানে আরও হাই ইন্টেন্সিটি খেলা, প্রতিপক্ষ অজানা এরকম প্রতিপক্ষ, এবং হাই ভোল্টেজ ম্যাচগুলো হবে। সেই জায়গায় আমি অন্তত আমার ব্যক্তিগতভাবে অরিত্র ওই কথা শোনার পর থেকে না মাথায় একটা জিনিসই ঘুরছে, আমার মনে হয় কিছু সময় না কিছু কঠিন পরিস্থিতি সাপে বর হয়। এই যে পরপর 2-3 দিনে একটা করে ম্যাচ খেললো ইস্টবেঙ্গল, নিজেদের লিমিটের বাইরে গিয়ে খেলা, আমি বলবো লিমিটের বাইরে বলতে তাদের স্কিল নয়, তাদের কৌশল নয়, এটা হচ্ছে তাদের যে ফিজিক্যাল বা মেন্টাল যে ফ্যাটিক জমে সেটা কাটিয়ে গিয়ে দেওয়া, কারণ ফিটনেস এখনও ফিজিক্যালি কিন্তু 100% আসেনি, সেটা টপকে গিয়ে নিজেদের যে এই যে সর্বস্ব দিচ্ছে, লড়াইটা করছে, বা মেন্টালি যদি তুমি দেখো যে এক্সস্ট হয়ে পড়ছে, আমরা দেখছি প্লেয়ারদের পাস লো হয়েছে, তারপরে ওই যে না ম্যাচটা জিততে হবে দলের জন্য, সমর্থকদের জন্য, এইটা আমার মনে হয় এবারে এফসিতে ইস্টবেঙ্গলকে সাহায্য করবে। এবং পুরো ইস্টবেঙ্গল এই দলটা না কিছুটা হলেও পাল্টেছে। আমি কেন আজকে ট্রাইবেকার প্রসঙ্গে আমাদের এই শোটা করছি, আমাদের অবশ্যই ট্রাইবেকার নিয়ে একটা আলাদা ভিডিও গেছে, কিন্তু সেটা বিস্তারিত আপনাদেরকে বলা হয়নি। আপনারা লক্ষ্য করে থাকবেন এই প্রফসুকান গিল কিন্তু না অনেক আলাদা। এখানে তিনি অবস্ট্রাকশন করছেন বারবার, দিল্লির খেলোয়াড়দের তিনি হলুদ কার্ড খেয়েছেন। আমরা দেখেছি 2022 বিশ্বকাপ ফাইনালে মার্টিনেজ তিনিও হলুদ কার্ড খেয়েছিলেন, এবং রশিদ তিনি যখন প্রতিপক্ষ গোলকিপার, দিল্লির গোলকিপার যখন অবস্ট্রাকশন করার চেষ্টা করছেন, রশিদ কিন্তু পুরো ঘুরে গেছিলেন অন্যদিকে। এই যে পুরো মুভমেন্টটা উনি শুনতে চাইছেন, আমি কিছুতে কান দেব না, আমি গোল করব। এবং প্রফসুকান গিল একবার নয় দুবার করছেন, তিনি একবার আস্তে করে গ্লাভস খুলছিলেন, মানে গ্লাভসটা পরছিলেন আর কি, প্রায় 1 মিনিট ধরে তিনি গ্লাভসটা পরেছিলেন, রেফারির সামনে গিয়ে বার পড়ার চেষ্টা করছিলেন। তিনি তখন কিন্তু হলুদ কার্ড খেয়ে গেছেন ফার্স্ট, এরপরে কিন্তু তিনি হলুদ কার্ড খেয়ে গেছেন, তারপরেও তিনি সেই সাহসটা নিয়ে দাঁড় করিয়ে রেখেছেন। ওখানেই কিন্তু অর্ধেক খেলাটা খেলে দিয়েছেন প্রফসুকান গিল, তার বুদ্ধিমত্তার জোরে কিন্তু পুরো জিনিসটা করে দিয়েছেন। তিনি এমনি ট্যাটুটা বানাননি, তিনি পাল্টে যাওয়া ইস্টবেঙ্গলের জন্য ট্যাটুটা বানিয়েছেন, এবং আশা করি তিনি তার পায়ে হাতে আরও ট্যাটু আসবে যখন ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হবে, কারণ সেটা যদি হতে পারে ইস্টবেঙ্গল, অবশ্যই প্রতিপক্ষ যদি মোহনবাগান আসে তাদের সামনে, ইস্টবেঙ্গলের সামনে আবারও একটা বড় চ্যালেঞ্জ হবে। আপনাদের মনে থাকবে 2023 ডুরান্ড কাপ, যেখানে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগানের গ্রুপ পরের ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছিল, সেক্ষেত্রে ফাইনালে গিয়ে তারা হেরে যায়। এক্ষেত্রে মোহনবাগান গ্রুপ পর্বের ম্যাচ জিতে আছে, মোহনবাগানকে হারিয়ে
ইস্টবেঙ্গল যদি মোহনবাগান ফাইনালে ওঠে নর্থ ইস্টের বিরুদ্ধে খেলা, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কাছেও চ্যালেঞ্জ থাকবে এবং মোহনবাগানের কাছে সেটা বিট করে করার চেষ্টা থাকবে। হ্যাঁ, তবে অবশ্যই, তবে দেখো গিলের যে যে জিনিসটা করেছে, আমি বলবো, দেখো এটা আমাদের আমরা অবশ্যই এক্সট্রা টক সবসময় পজিটিভলি করি, কিন্তু আমি বলবো যে গিলের একটু সচেতন থাকা দরকার ছিল। কেন বলছি, যেটা করেছে গিল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এই ফুটবল মাঠে যতক্ষণ ফুটবলাররা থাকেন, এটা একটা যুদ্ধ। সেই দিক দিয়ে গিল ঠিক আছে, তার দিক দিয়ে ঠিক আছে, কিন্তু গিল যে জিনিসটা প্রথমেই বলটা ছুঁড়ে দেওয়া বা এটা করা, তাকে কিন্তু মাথায় রাখতে হবে। আজকে কিন্তু তিনি 3 বার করেছেন, একটা হলুদ কার্ড খেয়েছেন। অনেক সময় রেফারি কিন্তু এগুলো টলারেট করেন না, লাল কার্ড খেয়ে গেলে কিন্তু সমস্যায় পড়ে, কারণ তখন চেঞ্জ করতে পারতে না। সেইটা কিন্তু মাথায় রাখতে হবে গিলকে। কিন্তু হ্যাঁ, যখন এইসব ঘটনা ঘটে, যখন তুমি মেন্টালি খেলো, তখন অনেক সময় কি হয়, নিজেকেও কন্ট্রোল করা যায় না, মেন্টাল গেম। এবং ফার্স্টে ওই যে জিনিসটা করে দিয়ে, ওই যে ফার্স্টে নিচটা করিয়ে দেওয়া বা নিজের সেভটা করে দেওয়া, এটাতে খেলে দিয়েছেন তিনি। এবং তারপর সেই দেখা দেখে কিন্তু দিল্লির গোলকিপারও চেষ্টা করেছিলেন, কিন্তু যেটা বললেন, রাশিদ ঘুরে গেছে, কানই দেন। এটাই করতে হয়। তো সব মিলিয়ে বলতে গেলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সত্যি গিল সেটা করে দেখিয়েছেন। যেহেতু আজকে তার দিকে গেছে, তাই অবশ্যই সবাই সুনাম করবেন, কিন্তু অবশ্যই আমি বলবো গিলেরও একটু সাবধান থাকতে হবে, কারণ এইসব সিচুয়েশানে কী হয় না, রেফারি যদি খুব স্ট্রিক্ট, আমি এটা বলছি যে রেফারি যদি স্ট্রিক্ট হয় না, অনেক সময় বিপদ হয়ে যেতে পারতো। কিন্তু তিনি তার কাজটা করে দিয়েছিলেন। গিল নিজের কাজ করেছেন, রাশিদ নিজের কাজ করেছেন। এবার আমি বলবো যে দর্শক বন্ধুরা আজকে এসেছিলেন মাঠে, তাদেরকে সত্যি আমি রোজ দিন হ্যাটসঅ্যাপ করি, আজকেও সেটা মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, মোহামেডান হোক, কিন্তু আমি চাই ডুরান্ড কাপের ফাইনালটা যেন একদম চাকাচাক ভর্তি থাকুক, একদম, সেটা ডার্বি হোক বা নর্থ ইস্ট হোক, ব্রাজিল বনাম ইন্ডিয়া ম্যাচের থেকেও যেন ভর্তি থাকে। একদম একদম, আমরা কিন্তু সেটাই দেখতে চাই, যাতে প্রত্যেকটা সিট ভর্তি থাকে। সেই কাজটা, সেই দায়িত্বটা আপনাদের। একদম রবিবারের খেলা, সময়টাও খুব সুন্দর, বাকিটা আপনাদের উপর। ততক্ষণ আমরা চলি। আমার মাথাটা অরিত্য খুব ভর্তি হয়ে আছে, আমাকেও মাথা ফাঁকা করে পরের ম্যাচগুলো ভাবতে হবে। চলো 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 যাই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।